আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছো। তো আমরা দেখতেছিলাম ক্যাপ সিরিজের আজকের টপিকটি হচ্ছে সকল অঙ্গাণুর কাজ। দেখো, আমরা যখন কোষ ও কোষের গঠন সম্পর্কে পড়ি, তো এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে হচ্ছে অর্গানেলস থেকে, অর্গানেলসের ফাংশন থেকে, তাদের অল্টারনেট নেম থেকে এবং তাদের কিছু বৈশিষ্ট্য থেকে কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে। তারপর হচ্ছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ, আদি কোষ, প্রকৃত কোষ, এই কয়েকটা জায়গা থেকে হচ্ছে খুব বেশি এমসিকিউ মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসে থাকে। তাছাড়া ডেন্টালেও আসে, অন্যান্য অ্যাডমিশন টেস্টেও এসে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলোতে 24, 25, 23, 24 মানে খুব সম্প্রতি সময়ে এগুলো আসছে যে মাইটোকন্ড্রিয়ার কাজ, যে ক্রেবস চক্র থেকে আসছে যে ক্রেবস চক্র কোথায় সংঘটিত হয়। তারপর হচ্ছে লাইসোজোমের বৈশিষ্ট্য, নিউক্লিয়াসের কাজ। খুবই কমন কোয়েশ্চেন যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। যখন লাইসোজোম শব্দটা অনেকে শুনে বা আমরা যখন শুনি তখন মাথায় চলে আসে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। যখন মাইটোকন্ড্রিয়া শুনি তখন চলে আসে সেখানে হচ্ছে ক্রেবস সাইকেল সংঘটিত হচ্ছে, মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদনের সাথে রিলেটেড, তাই না? তো ক্রেবস সাইকেল মানে তো এটিপি উৎপাদনের সাথে রিলেটেড। আচ্ছা, তারপর যখন কোষ গহ্বর মাথায় আসে তখন এই পিএইচ রক্ষা করার ব্যাপারটা চলে আসে। এরপর গোলগি বডি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, গোলগি বডি থেকে কিন্তু 23, 24, 20, 21 আর একটু অনেক আগে সেটা হচ্ছে 10, 11, যাই হোক ওটা দেখতেছি না আমরা। হচ্ছে এই দেখো, সম্প্রতি সময়ে গোলগি বডি থেকে কোয়েশ্চেন আসছে। এখন একটা বিষয় কি, যে গোলগি বডি থেকে যে কোয়েশ্চেনগুলো আসছে, একটা হচ্ছে কোনটি সংশ্লেষ করে না, হ্যাঁ, অপ্রোটিন জাতীয় পদার্থ যেগুলো। এরপর হচ্ছে কোষীয় নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে সাধারণ সংশ্লেষণ এবং ক্ষরণের কাজ করে। এই কথাগুলা হুবহু দেওয়া নাই, কিছু অংশ আছে আবার কিছু অংশ নাই, আবার একদম হুবহু লাইন নাই যেটা আমরা এই যে ক্রেবস সাইকেল বা অন্যান্য যে সকল কোয়েশ্চেন আসছে ওইগুলো হচ্ছে ওই সকল অর্গানেলসের কথা সরাসরি দেওয়া আছে। তো ওই জায়গা থেকে আমাদের গোলগি বডিটা একটু ভালো করে পড়তে হবে, যেন এখান থেকে যদি এরকম কোয়েশ্চেন হয় আমরা যেন সেটা পারি। ঠিক আছে? আর অন্য সব হচ্ছে ওইটা একদম সহজ, আবুল হাসান স্যারের বইয়ের একদম নর্মাল থেকে চলে আসে, ওইটা পারা যায়। তো গোলগি বডিটা একটু আলাদাভাবে স্টাডি করতে হবে। এখন দেখো, তো এখানে বলছিলাম যে বিভিন্ন কাজ আসে, সেজন্য আমি ওই অর্গানেলসের বাইরেও কিছু কাজ দিছি। সেটা হচ্ছে কোষঝিল্লির কাজ। এটা আমরা বেশিক্ষণ টাইম নেব না, এখানে অল্প করে পড়ে রাখবো। যে কোষঝিল্লি কি করে আমরা হচ্ছে জানি, সেলের বাইরে থাকে, হ্যাঁ, সেলের বাইরে একটা লেয়ার থাকে, ওটা হচ্ছে কোষঝিল্লি। তো কোষপ্রাচীর, কোষঝিল্লি তখন কি হয়, কোষঝিল্লি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে। আচ্ছা, আমি এখানে ইম্পর্টেন্টগুলো দেখাই। সেটা হচ্ছে এটা বিভিন্ন ধরনের বৃহদাণু সংশ্লেষণ করতে পারে, তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। এখন বলতে পারছে তথ্যের ভিত্তি হিসেবে কিভাবে কাজ করে। তথ্যের ভিত্তি হিসেবে এইভাবে কাজ করে যে ওর তো হচ্ছে একটা সেলের বাইরের লেয়ার, হ্যাঁ, কোষপ্রাচীরের ভিতরে থাকে বাইরের লেয়ার। এখন ওই লেয়ার ও এমনভাবে গঠিত হয়, কোষঝিল্লির ভিতরে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের রিসেপ্টরস থাকে, ট্রান্সপোর্টার্স থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, যেটা আমরা পড়ছি যে ফ্লুইড মোজাইক মডেল পড়লে সেখানে আমরা পাই যে ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন। তো মেমব্রেন প্রোটিনের ভিতরে কী কী প্রোটিন থাকে, তাদের ফাংশন, এগুলো সম্পর্কে আমরা জানি, রাইট? এখন ওরা কি করে অ্যাকচুয়ালি, যখন ভিতরে রিসেপ্টর থাকে, রিসেপ্টর আসলে কাজটা কি, সেল মেমব্রেনের ভিতরে কেন রিসেপ্টর থাকবে, কোষঝিল্লির ভিতরে কেন রিসেপ্টর থাকবে? ওই রিসেপ্টর কাজটা হচ্ছে ও কোষের ভিতরে যে সকল পদার্থ উৎপন্ন হবে, বিশেষ করে হচ্ছে প্রোটিন উৎপন্ন হয়, লিপিড উৎপন্ন হয়, পলিস্যাকারাইড, যে জন্য আমরা হচ্ছে গোলগি বডি, এদের মাধ্যমে যে সকল মলিকুলগুলো উৎপন্ন হয় ওইগুলো কি করে, কোষের ভিতরে ফাংশন, নর্মাল ফাংশন বজায় রাখে। আবার হচ্ছে কোষের বাইরে যাও, এক্সট্রা সেলুলার ফ্লুইডে যায়, ওগুলো কিন্তু প্রয়োজন অনুসারে যায়, আবার মেমব্রেনেও থাকে। সো এই ওভারঅল কাজটাকে করার জন্য আমাদের কি কোষঝিল্লির ভিতরে বা কোষঝিল্লির স্ট্রাকচারটা অনেক জরুরি। এই জন্য এরা কি করে, ভিতরে বিভিন্ন ধরনের পদার্থ সংশ্লেষণে সহায়তা করে। এই জন্য এর তথ্যের ভিত্তি স্থানান্তর করার কারণে তথ্যের ভিত্তি হিসেবে এটা কাজ করে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আর পড়ব হচ্ছে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। এখন পিনোসাইটোসিস কি? পিনোসাইটোসিস হচ্ছে ওয়ান কাইন্ড অফ এন্ডোসাইটোসিস। এখন এন্ডোসাইটোসিস কি? এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, এগুলো হচ্ছে পাশাপাশি টার্ম। যে পাশাপাশি কেমন, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস যেটা হচ্ছে বাইরে থেকে, আমরা যদি সেলের কোষঝিল্লিকে ধরে এর বাইরে একটা ফ্লুইড দেখবো আর ভিতরে একটা ফ্লুইড দেখবো, সো বাইরে যে সেটা আমরা বলবো এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর ভিতরে যে সেটা হচ্ছে কি আমরা ইন্টারসেলুলার ফ্লুইড বলবো। এখন
এই ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে অনেক সময় অনেক বস্তু যাওয়া লাগতে পারে, অনেক পদার্থ যাওয়া লাগতে পারে, আবার বাইরে থেকেও ভিতরে আসা লাগতে পারে। এখন যারা যাবে আসবে এটা আসলে কীভাবে ঘটবে, হ্যাঁ, এটা ভেসিকলের মাধ্যমে, এটা অনেক ফাংশন আছে সেটা আমরা বলবো পরবর্তীতে। সো এই যে ভিতর থেকে বাইরে যাওয়া, বাইরে থেকে ভিতরে আসা একটা প্রক্রিয়া, তো তাই এই প্রক্রিয়াটিকে কি বলা হয়? ভিতর থেকে যখন বাইরে যায় সেটাকে বলা হয় এক্সোসাইটোসিস, এবং বাইরে থেকে যখন ভিতরে আসে সেটাকে বলবো আমরা এন্ডোসাইটোসিস। তো পিনোসাইটোসিস ওয়ান কাইন্ড অফ হচ্ছে এন্ডোসাইটোসিস, তার মানে আমার হচ্ছে কোষের ভিতরে, এই যে যেমন হচ্ছে তরল বস্তু গ্রহণ করা, আমার গ্রহণ করা মানে হচ্ছে কোষের ভিতরে আসতেছে, যাই হোক এটা মনে রাখবো। আর যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু, এটা একটু মনে রাখবো। এনজাইম এন্টিজেন ক্ষরণ করে, তারপর হচ্ছে স্নায়ু উদ্দীপনা সংবহন করে, এই কয়েকটা জিনিস মনে রাখতে পারলে মোটামুটি হয়ে যাবে। এরপরে যে আরেকটা কথা দেখো যে কোষের বাইরে থেকে নিউরো ট্রান্সমিটার, হরমোন ইত্যাদি তথ্যরূপে গ্রহণ করে, এই জন্যই মূলত একে তথ্যের ভিত্তি হিসেবে কি করা হয়, বলা হয়। আচ্ছা দেখো এখান থেকে আমরা স্পেসিফিক কয়েকটা জিনিস বুঝে বুঝে বলবো, তাহলে সহজে লাগবে। এরপর আসলে গোলগি বডির কাজ। এই যে আমরা প্রথমে একটা স্লাইড দেখাইছিলাম যেখানে হচ্ছে বিভিন্ন সালে কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, ওইখানে গোলগি বডিটা একটু বেশি রিপিট হয়েছে, এই তো। এখন গোলগি বডি থেকে আমি বলছিলাম যে সরাসরি শব্দগুলো ইউজ করা ছিল না, আমরা যদি বা আমরা যারা হচ্ছে আবুল হাসান স্যারের বইটাকে ফলো করি ওইখানে এভাবে সরাসরি দেওয়া নাই। সো এই জন্য আমি তোমাদেরকে সাজেশন দিব যে তোমরা হচ্ছে গোলগি বডিটা একটু আলাদাভাবে একটু স্টাডি করো, অন্যান্য রাইটারের বইয়ে কীভাবে কী দেওয়া আছে অন্তত ফাংশনগুলো একটু দেখো। তো এখান থেকে দেখো গোলগি বডি থেকে আমরা কি কি শিখবো। এক হচ্ছে লাইসোজোম এবং ভিটামিন তৈরি করে, আচ্ছা ফাইন। অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করে, যেমন হচ্ছে লিপিড, তারপর হচ্ছে বিভিন্ন পলিস্যাকারাইড আছে। আচ্ছা এরপর হচ্ছে এনজাইম প্রাণরস পানি নির্গমন করে, প্রোটিন ক্ষরণ করে। এখন প্রোটিন ক্ষরণ এটা কেন করে? প্রোটিন ক্ষরণ কেন করে আমরা জানি হচ্ছে অপ্রয়োজনীয় কিছু প্রোটিন আছে বা প্রোটিনের যখন আধিক্য বেশি হয়ে যাবে, সো ওই প্রোটিনগুলোকে আমার দরকার নাই, বেশি তো ক্ষতি, তাই না? তুমি যদি খাও কত খাইতে পারবা? তোমার সামনে এত খাবার দিলে তো খাইতে পারবা না, তোমার যতটুকু এতটুকু খাইতে পারবা, এর বেশি খাও তখন তোমার সেটা কি নর্মালি হজম হবে না, বদহজম, তো ম্যাল নিউট্রিশন, এগুলোর কারণে তোমার হচ্ছে ক্ষতি হবে। সো এটা এরকমই, যখন আমার অতিরিক্ত প্রোটিন হয়ে যাবে তখন সেই প্রোটিনটা আমাকে ক্ষরণ করতে হবে, প্রোটিনটাকে আমাকে কমাতে হবে। তারপর হচ্ছে কোষ প্লেট গঠন করে, এরপর হচ্ছে সেলুলোজ প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোহেল তৈরি করে। ভিটামিন সি, দেখো আমরা যতটুকু পারি আমরা হচ্ছে বুঝে পড়ার চেষ্টা করবো। এখন ভিটামিন সি এটা তো ভাই বুঝে তো পড়ার কিছু নাই, এটা কীভাবে মনে রাখবো যে সঞ্চয় করে প্রোটিনের ভিটামিন সি। দেখো এটা মনে রাখার বিষয় হচ্ছে এইভাবে যে আমরা এখানে কার কাজ করতেছি, গোলগি বডির কাজ, রাইট? তো গোলগি বডি ক খ গ কয় নাম্বারে আসছে? 3 নাম্বারে আসছে। আর ভিটামিন সি সেটা হচ্ছে এ বি সি, কয় নাম্বারে আসছে? 3 নাম্বারে আসছে। তার মানে গোলগি বডি যখন আমরা কাজ করবো তখন কোন ভিটামিন, এটা অনেকের ভুল হয়, আমারও ভুল হইতো, আমিও গুলাই ফেলতাম যে আসলে ভিটামিন সি হবে না এ হবে ডি হবে, যেহেতু কাছাকাছি সব গুলাই। এই জন্য হচ্ছে এইভাবে একটু দেখে রাখবো যে না সেটা ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তাহলে এখানে সি আর এখানে গ মিলাই পড়বো। আচ্ছা ফাইন। এরপরে হচ্ছে এটা লাগবে না, দেন হচ্ছে হ্যাঁ শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে। এখন দেখো আমরা গোলগি বডিতে পাচ্ছি শুক্রাণুর অ্যাক্রোজোম, আমরা আবার পাবো শুক্রাণুর লেজ গঠন করে, সেটা আমরা সেন্ট্রিওলে পাবো। আবার দেখবো শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সহায়তা করে, সেটা আমরা মাইটোকন্ড্রিয়ায় পাবো। তো এই যে শুক্রাণু রিলেটেড আরো কতগুলো তথ্য, এটা তুমি যদি সবগুলো একসাথে না করো, এটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো যে শুক্রাণু রিলেটেড কোন কোন অঙ্গাণু কিভাবে হেল্প করতেছে সেটা আমরা একসাথে নিয়ে আসছি। এটা একসাথে নিয়ে আসলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে, সেই কাজটা করতে হবে, বুঝছো? তাহলে এখানে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে কি করে হেল্প করে। এখন অ্যাক্রোজোম ভাই কি? অ্যাক্রোজোম হচ্ছে আমরা একটা পরবর্তীতে দেখাবো যে একটা শুক্রাণুর গঠন যদি আমরা এরকমভাবে কাউন্ট করি, শুক্রাণু গঠন, তো শুক্রাণু গঠনের ক্ষেত্রে এই যে এই অংশে মানে ক্যাপ বা মাথার সম্মুখ অংশে এখানে অ্যাক্রোজোম জাতীয় পদার্থ থাকে। সো ওই অ্যাক্রোজোমটা গঠনে হচ্ছে আমার এটা অনেক বেশি জরুরি। আচ্ছা এরপর গোলগি বডিকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এখন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলা হয়? এই তো একটু আগে বললাম না যে ও হচ্ছে কি করে, ও হচ্ছে মেইনলি প্রোটিন জাতীয় পদার্থকে সংশ্লেষ করে জমা রাখে। এই দেখো এখানে আছে হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ জমা রাখে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লিপিড পদার্থ সংশ্লেষ করে। এই যে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে, যেমন কি কি লিপিড আছে, পলিস্যাকারাইড আছে। তো এই পলিস্যাকারাইড লিপিড মেইনলি হচ্ছে পলিস্যাকারাইডের ভিতরে আরো পলিস্যাকারাইডের বিভিন্ন টাইপস আছে, ওইগুলো হচ্ছে কি করে ও ই করে
বেশি করে সংশ্লেষ করে, এর কারণে এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশন আমরা জানি পলিস্যাকারাইড একটা অংশ, সো ওই পলিস্যাকারাইডের কারণে এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, এই তো যে বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড সংশ্লেষণ করে এবং পরিবহনে সহায়তা করে। এখন এই যে একটা কথা যে পরিবহনে অংশগ্রহণ করে, এই পরিবহনে অংশগ্রহণ বিষয়টা কিন্তু আমরা অনেকে বুঝি না। ওয়েট, আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা কি। এটা খুব ভালো বুঝবা যদি এই বিষয়টা বুঝো কি, সেটা হচ্ছে প্রোটিনের পাথওয়ে। প্রোটিনের পাথওয়ে, প্রোটিনের পাথওয়ে। আচ্ছা, এই প্রোটিনের পাথওয়ে বিষয়টা কি? দেখো, প্রোটিনের পাথওয়ে বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে গোলগি বডির অনেকগুলো কাজ আমার মুখস্থ হয়ে যাবে। আবার অন্যান্য অর্গানে বিশেষ করে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, নিউক্লিয়াস, এগুলোর কাজও অলমোস্ট অনেকটাই এসে যাবে। তাই আমরা এই প্রোটিনের পাথওয়েটা একটু ভালো করে পড়বো। আচ্ছা, তাহলে প্রোটিনের পাথওয়ের ক্ষেত্রে প্রথমে কি আসে বলতো? প্রথমে কি আসে? প্রথমে আসে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। কি আসে? নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আচ্ছা, আমি এক কাজ করি, বিষয়টাকে আরেকটু সুন্দর করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা সেল। হ্যাঁ, এটা একটা সেল। এই সেলের ভিতরে এটা ধরা হচ্ছে আমার, ছোট করে দিই, এটা হচ্ছে সাপোজ ধরা হচ্ছে নিউক্লিয়াস। কি? নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আচ্ছা, এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? বিভিন্ন রন্ধ্র থাকে, আমি ওগুলো দেখাচ্ছি না, আমার যেহেতু শর্ট করে অনেক ইনফরমেশন মনে রাখতে হবে, আমি তাই সেগুলো দেখাচ্ছি। তো এখানে কি থাকে? নিউক্লিওলাস থাকে, একটা নিউক্লিওলাস থাকে। সো ওই নিউক্লিওলাস থেকে পরে কি হয়? বিভিন্ন ধরনের নিউক্লিয়ার রেটিকুলাম থাকে। এখন নিউক্লিয়ার রেটিকুলামের ভিতরে আমরা জানি হচ্ছে ক্রোমোজোম থাকে, এগুলোকে আমরা ক্রোমোজোমও বলতে পারি। তাহলে এগুলোকে আমরা ধরো এটা একটা অংশ নিলাম, সেটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে, রাইট? কি থাকে? ডিএনএ থাকে। এখন ডিএনএ কই আছে? এটা কিন্তু আমার নিউক্লিয়ার মেমব্রেন অথবা নিউক্লিওপ্লাজম ওই জায়গায় আছে, রাইট? এখন এই নিউক্লিওপ্লাজমে যখন আমার ডিএনএ থাকে, যখন আমরা কি পড়তেছি? প্রোটিনের পাথওয়ে। তো প্রোটিনে কিভাবে তৈরি হবে? ডিএনএ কে প্রথম কপি করবে, ডিএনএ কে কপি, আমি সব ব্যাখ্যা বলতেছি না, মানে খুব বেশি বড় করে বলতেছি না, শর্ট করে বলতেছি। ডিএনএ কে কপি করে আরেকটা ডিএনএ হবে, ডিএনএ কপি করে আরেকটা ডিএনএ হবে। প্রক্রিয়ার নাম হচ্ছে কি? রেপ্লিকেশন প্রক্রিয়া। রেপ্লিকেশন প্রক্রিয়া আমার কি উৎপন্ন হয়েছে? ডিএনএ থেকে ডিএনএ হয়েছে, ডিএনএ থেকে ডিএনএ হয়েছে। এই ডিএনএ কই আছে? এখনো নিউক্লিয়াসের ভিতরে আছে। এরপর এই ডিএনএ থেকে কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে রেপ্লিকেশন প্রক্রিয়া। ডিএনএ থেকে হচ্ছে এমআরএনএ হবে, এমআরএনএ। এই প্রক্রিয়ার নাম কি? আমরা সবাই জানি, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এই এমআরএনএ তখন নিউক্লিয়ার রন্ধ্র দিয়া বের হয়ে আসবে। এই এমআরএনএ কই উৎপন্ন হয়? নিউক্লিয়াসের ভিতরে উৎপন্ন হয়। তো ওইখান থেকে কি হবে? যে এমআরএনএটা বের হয়ে আসবে কোথায়? সাইটোপ্লাজমে চলে আসবে, মানে আমার যে সেলের যে প্লাজমা বা তরল অংশ ওইখানে চলে আসবে। সো তখন এই এমআরএনএ কি হবে? এখন যে ভিতর থেকে বাইরে আসছে, এটা কি ভিতর থেকে যে তৈরি হয়েছিল ওইরকম ভাবেই চলে আসে? উত্তর হচ্ছে না, একে হচ্ছে আমার পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন করতে হয়। কি করতে হয়? পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। এটা আবার কি? আমার ভিতরে যে তৈরি হয় এমআরএনএ, সেটাকে আমরা বলি প্রি এমআরএনএ বা আদি এমআরএনএ। ওই আদি এমআরএনএ সাইটোপ্লাজমে আসার জন্য উপযুক্ত না, সাইটোপ্লাজমে বেঁচে থাকার জন্য উপযুক্ত না, ওর যে নর্মাল যে ক্যারেক্টার ওইটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একে আমাকে মডিফাই করতে হয়। কি করতে হয়? মডিফাই করতে হয়। সেজন্য সেটা কি হয়? মডিফাই হয়ে দেন বাইরে চলে আসে। তো মডিফাই কিভাবে হয়, কেমনে হয়, এটা তোমরা পড়ছো বা পরের অংশ আছে, সেটা এখন বলতেছি না। তো এই এমআরএনএ তখন কি হয়? সাইটোপ্লাজম চলে আসার পরে এ হচ্ছে কিছু অংশ আছে আমরা এভাবে দেখবো যে এর সাথে লাগানো থাকে, সেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা রাফ না স্মুথ? উত্তর হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হচ্ছে কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার অনেক সময় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেগুলো হচ্ছে কি আমার কি থাকে না, সরি, যেগুলোতে হচ্ছে আমার রাইবোজোম থাকে না। আর এই অংশগুলো কি? এই অংশ হচ্ছে রাইবোজোম, 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 রাইবোজোম। আচ্ছা, তো ও কি করবে? ও হচ্ছে এখান থেকে সরাসরি চলে যাবে হচ্ছে রাইবোজোমে। কোথায় চলে যাবে?
রাইবোজোমে চলে যাবে। এখন রাইবোজোমে যায় কি হবে, রাইবোজোমে যায় এরা ওই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। কি হবে? প্রোটিন তৈরি হবে। কি প্রক্রিয়া? ট্রান্সলেশন প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ট্রান্সলেশন প্রক্রিয়া। এখন ট্রান্সলেশন প্রক্রিয়ায় ও হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে। এখন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আরএনএ এসে হেল্প করে। আমরা জানি অনেক ধরনের আরএনএ আছে। কিছু আরএনএ হচ্ছে সরাসরি, যেটা হচ্ছে আমরা এখানে লিখছি যে এমআরএনএ। এমআরএনএ হচ্ছে সরাসরি জেনেটিক ইনফরমেশন বহন করে। এমসিকিউ হইতে পারে, আমি জানি না তোমার জন্য হয়তো কঠিন লাগবে এই কোয়েশ্চেনটা, যে আমরা জানি আরএনএ টাইপ অনেক ধরনের আছে, তাই না? টিআরএনএ আছে, এমআরএনএ আছে, রাইবোজোমাল আরএনএ আছে, মাইনর আরএনএ আছে, মেজর আরএনএ আছে, জেনেটিক আরএনএ আছে। তো এখন কোন আরএনএ জেনেটিক তথ্য বহন করে? একটা আরএনএ হবে জেনেটিক তথ্য বহন করে, আর বাকি যারা আছে তারা হচ্ছে এইটাকে সহায়তা করে, এই প্রক্রিয়া কি করে? সহায়তা করে। যেমন এই এমআরএনএ হচ্ছে জেনেটিক ইনফরমেশন বহন করে। কিভাবে দেখলাম? এই যে ডিএনএ থেকে কপি করছে, আবার ডিএনএ থেকে তখন আমার হচ্ছে এমআরএনএ হয়েছে। এখন এমআরএনএ ও কি করে? ওর যতগুলো দরকার, মানে ওর যা লাগবে, যেমন হচ্ছে আমরা জানি এই এমআরএনএ হচ্ছে ম্যাচুর হওয়ার আগে এই এমআরএনএ হচ্ছে কি থাকে? ইন্ট্রন থাকে এবং এক্সন থাকে। সেটা হচ্ছে প্রি থাকে, প্রি এমআরএনএ। সো ওই প্রি এমআরএনএ থেকে আমরা হচ্ছে ইন্ট্রনকে আউট করি। এটা আমরা এভাবে মনে রাখি যে ইন্ট্রন থেকে এটাকে আমরা আউট করি, ইন আউট। তাহলে আউট মানে ইন্ট্রন্সকে আমরা বাদ দিয়ে দিই। তার মানে ম্যাচিউর এমআরএনএতে আমার কি থাকবে? এক্সন থাকবে, রাইট? তো ওই এক্সনটা তখন ওইখানে যায়। এখন এই যে আমার আরএনএ, এই আরএনএ এখানে যাওয়ার পরে এটা কুড হয় এমআরএনএ থেকে কি হয়? প্রোটিন তৈরি হয়। এখন প্রোটিন তৈরি হইতে হইলে আমি বলছি যে এটা জেনেটিক ইনফরমেশন বহন করে। আরও কিছু আরএনএ আছে, যেমন হচ্ছে টিআরএনএ, ওইটা হচ্ছে আমার এন্টিকোডনগুলোকে নিয়ে আসে, ওইটা হেল্প করতেছে। ওইটা আসলে মেইনলি জেনেটিক কোড বহন করতেছে না, হ্যাঁ। তারপর ওইটা হচ্ছে এভাবে আমাদেরকে এখানে আমরা যখন ট্রান্সলেশন করবো তখন দেখবো যে এখানে এগুলো হচ্ছে হেল্প করে। আচ্ছা, তারপরে কি হয়? এইখান থেকে আমার তখন অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো। কি হলো? অ্যামাইনো অ্যাসিড একটা চেইন তৈরি হলো, লম্বা চেইন, সেটাকে আমরা বলেছি প্রোটিন। কি বলি? প্রোটিন। তো অ্যামাইনো অ্যাসিড একটা লম্বা চেইন তৈরি হলো, সেটাকে আমরা বলি প্রোটিন। এই প্রোটিনটা কই যায়? প্রোটিনটা হচ্ছে তখন এই যে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে চলে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি? ভিতরে চলে যায়। ক্লিয়ার? তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে যায় এরা, তখন দেখো এখন যদি তোমাকে আমি বলি, বলতো যে কোষের পরিবহন তন্ত্র কে, বা পরিবহন তন্ত্র কাকে বলা হয়? উত্তর কি হবে? আমরা হয়তো সরাসরি দেখছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বলা হয়েছে যে এটা হচ্ছে কোষের পরিবহন তন্ত্র। কিন্তু আরেকটা অর্গানেলস আছে, সেটা হচ্ছে কোষের পরিবহন তন্ত্র। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গোলগি বডি। কি? গোলগি বডি। এখন পরিবহন তন্ত্র বলতে কি বোঝায়? পরিবহন তন্ত্র হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এই তো পরিবহন তন্ত্র। এখন এখানে দেখতে পাচ্ছি যে আমার প্রোটিনটা এখানে আসছে, এখানে আসছে, তারপরে এখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় পরিবহন হচ্ছে। বিশেষ করে হচ্ছে আমার যে ইটা আছে, মানে সেলের যে ভিতরে অংশ আছে, সাইটোপ্লাজমটা আছে, হাইলোপ্লাজমটা আছে, এইখানে হচ্ছে ও পরিবহন করতে পারবে, সেলের বাইরে নিয়ে যেতে পারবে না। তাহলে এটা হচ্ছে পরিবহন তন্ত্র। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কি বলতে পারি? কোষের পরিবহন তন্ত্র। এটা হচ্ছে প্রথম পরিবহন তন্ত্র। কি পরিবহন তন্ত্র? প্রথম পরিবহন তন্ত্র। এখন যদি আমরা শেষ পরিবহন তন্ত্র কি হবে? সেটা হবে কি হবে? সেটা হবে গোলগি বডি। সেটা কি হবে? গোলগি বডি। দেখাচ্ছি সেটা কিভাবে গোলগি বডি। আচ্ছা, তাহলে প্রোটিনটা তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসলো। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসার পরে ও তখনও কিনা যে ও প্রোটিনটা আমরা কেন আমরা যে বলি যে মানুষ বিভিন্ন ধরনের কাজ করবে, বিভিন্ন পরিবেশের সাথে রেসপন্স করবে, সেটাকে আমরা বলি যে প্রোটিনের একটা ল্যাঙ্গুয়েজ, মানুষের বাহ্যিক এক্সপ্রেশন। ওই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, রাইট? তো ওই প্রোটিনটা এই যে তার ফাংশনটাকে প্রকাশ করবে, সেটা কখন? ম্যাচিউর হইলে। এখন ম্যাচিউর কেমনে হবে? এখানে কি ম্যাচিউর হয়ে গেছে? উত্তর হচ্ছে না। তখন এখানে আস্তে আস্তে সে ম্যাচিউর হবে, আস্তে আস্তে ম্যাচিউর হবে। সো তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তখন এই প্রোটিনটা কোথায় চলে যাবে? এই প্রোটিনটা চলে যাবে হচ্ছে ধরো গোলগি বডি। আমরা যদি এখানে একটা গোলগি বডি আঁকি, সাপোজ এটা হচ্ছে গোলগি বডি। এইখান থেকে এই ইনফরমেশনগুলো কোথায় চলে যাবে? প্রোটিনটা কোথায় চলে যাবে? গোলগি বডিতে চলে যাবে, গোলগি বডিতে চলে যাবে, রাইট? এবার ও যখন গোলগি বডিতে চলে গেল, তো গোলগি বডি কি করবে? এই গোলগি বডি হচ্ছে এই যে প্রোটিন আসছে, প্রোটিনকে মডিফাই করে, প্রোটিনকে কি করবে? মডিফাই করে ভ্যাসিকল। এগুলো হচ্ছে আমরা ভ্যাসিকল বলবো। কি? ভ্যাসিকল। ভ্যাসিকল আসছিল কি? প্রোটিন। সাপোজ এটা হচ্ছে প্রোটিন, তাহলে প্রোটিন আসছে এবং এই গোলগি বডি কি করছে? মডিফাই করছে।
মডিফাই করছে, তারপর হচ্ছে ম্যাচিউর করছে, তারপর হচ্ছে কি করবে, এটা হচ্ছে ট্রান্সপোর্ট করবে। এখন কিভাবে ট্রান্সপোর্ট করবে দেখো, আমার হচ্ছে এটা হচ্ছে ধরো কি, এটা হচ্ছে আমার কোষ ঝিল্লি। এখন ও প্রোটিন তো আমার কাজ করতে হবে, প্রোটিন সেলের ভিতরে কাজ করবে, কিছু প্রোটিন যায় এখানে বসে যাবে। আমরা জানি হচ্ছে যে মেমব্রেন প্রোটিন যেগুলো পড়ছিলাম, ইন্টিগ্রাল প্রোটিন, পরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলো তো এখানে বসে যায়। তো এই প্রোটিনগুলো কই থেকে আসে, যে এইভাবেই তো তৈরি হয়ে আসে। তো এখানে এই যে আমার এই ভ্যাসিকলগুলো হয়েছে, এই ভ্যাসিকলগুলো কি হবে, ভ্যাসিকলগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিনকে ভিতরে মানে একটা প্যাকেজ করবে, কি করবে, প্যাকেজ করবে, একটা সম্পূর্ণ একটা ফর্ম দিবে, ম্যাচিউর করার মাধ্যমে একটা প্যাকেজ করবে। প্যাকেজ করার মাধ্যমে ও এখান থেকে কিছু আছে এখানে বসে যাবে, কিছু হচ্ছে ও বাইরে চলে যাবে, কিছু হচ্ছে ও ভিতরেই থাকবে, কিছু হচ্ছে ও কি ভিতরে থাকবে, আমার সেলের ভিতরে প্রয়োজনে সেটা কাজ করবে। দেখো তাহলে এই যে আমার গোলগি বডি ও কি করতেছে, এক হচ্ছে মডিফাই করতেছে, মানে মডিফিকেশন, এই মডিফিকেশনটা হচ্ছে ফাইনাল মডিফিকেশন, আর এখানে হচ্ছে প্রাইমারি মডিফিকেশন হয়। তো ফাইনাল মডিফিকেশনের মাধ্যমে কি হয়, যে এবার যে ভ্যাসিকলের ভিতরে আমি যেই একটা প্যাকেজ তৈরি করছি সেটার মাধ্যমে সে হচ্ছে কাজ করতে পারে, মানে ও পারফেক্টলি কাজ করার জন্য রেডি। তো এখন ও প্যাকেজ করলো, তার মানে এখান থেকে আমরা আরো বলতে পারি সে হচ্ছে কি প্যাকেজিং কাজ করে, প্যাকেজিং। আবার ও কি করে, এই যে প্রোটিনগুলো হয়েছে এই প্রোটিনগুলোকে ভ্যাসিকলের মাধ্যমে কি করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। তাই এই জন্য একে বলা হয় কি ট্রাফিক পুলিশ বলা হয়। দেখো এবার হচ্ছে ও সেলের ভিতরে কাজ করুক, সেলের মেমব্রেনে কাজ করুক, সেলের বাইরে যে কাজ করুক, ও কাজ করতে পারবে, আমার প্রয়োজন অনুসারে ও কাজ করবে। তাহলে দেখো প্রোটিনের পাথরটা কি বুঝছো? আমি একদম খুব বেশি ডিটেলস বলছি না, যতটুকু না বললেই না ততটুকু বলছি, এতটুকু অন্তত কনসেপ্টটা লেখা জরুরি। এই জন্য বলছি যে প্রোটিন প্রথমে কি হয়, আমি আবার বলতেছি, যারা শুনছো তো ভালো, আমার সাথে আরেকবার রিভিশন হয়ে যাক। যে প্রথম হচ্ছে আমার নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে আমার ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থেকে আবার ডিএনএ হয়, ডিএনএ থেকে হচ্ছে এমআরএনএ হয়, এমআরএনএ হচ্ছে তখন হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যায়, রেটিকুলাম থেকে হচ্ছে রাইবোজোমে যায়, রাইবোজোম থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর সেখান থেকে হচ্ছে আমার গলগি বডি থেকে হচ্ছে আমার ভিতরে বাইরে যেখানে দরকার সেটা। তো এই হিসাবে আমরা গলগি বডির কতগুলো কাজ শিখে ফেলছি, মডিফিকেশন, তারপর হচ্ছে ম্যাচিওর, প্যাকেজিং, ট্রাফিক পুলিশ, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখলাম সেটা হচ্ছে আমার কি প্রোটিন সিনথেসিস করতেছে, তারপর হচ্ছে এখানে আরো যেটা স্মুথ সেটা হচ্ছে লিপিড সিনথেসিস করবে, এরপরে হচ্ছে এটা হচ্ছে পরিবহন তন্ত্র। দেখছো কতগুলো কাজ চলে আসছে না, আমরা পরবর্তীতে যখন স্লাইডগুলো দেখবো তখন দেখবো এইগুলো আসতেছে। তো আশা করি এটা বুঝছি, যারা বুঝি না আরেকবার একটু কষ্ট করে দেখে নেবো। তো আমি একটু সামনে যাই। এবার লাইসোজোমের কাজ। আচ্ছা লাইসোজোম প্রোটিন পাথরের ক্ষেত্রে আমাদের প্রোটিন পাথরে দেখেছি, এখানে আসলে লাইসোজোম লাগে নাই, কারণ লাইসোজোম আসলে এখানে দরকার নাই, লাইসোজোম আলাদা। সেটা কি, যে ও ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস অলরেডি বুঝাইছি, পিনোসাইটোসিস কি। আচ্ছা এই বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ রেখে এরা কি করে, অঙ্গাণুকে রক্ষা করে। এটা দ্বারা মোটামুটি অনেক কিছু চলে আসে। কি আমার এটা যদি এখানে আমরা যা দেখাইছি এটা হচ্ছে আমার কি সম্পূর্ণ সেল, ঠিক আছে। এখন এখানে এটা হচ্ছে ধরো লাইসোজোম, এটা ধরো হচ্ছে লাইসোজোম, কি লাইসোজোম। এখন এই লাইসোজোম ভিতরে কিছু কি আছে, কিছু এনজাইম আছে। এই এনজাইমগুলো এত ক্ষতিকর যে এগুলো কি করতে পারে, এগুলো যদি এই যে আমার বাইরের লেয়ারটা আছে এই লেয়ারটা যদি নষ্ট হয়ে যায়, সামহাও এই এনজাইমগুলো যদি বাইরে চলে আসে, তখন এই সম্পূর্ণ কোষটাকে ধ্বংস করে দিতে পারবে। বুঝছো, ক্যান্সারের মতো বিষাক্ত। গড়ের শত্রু বিভীষণ এটাকে জন্য আবদ্ধ করে রাখছে, কি করে রাখছে, আবদ্ধ করে রাখছে, এটাই বোঝাইছে এই জায়গায়। এখন এটা যদি সামহাও ভেঙে যায়, এখন ভেঙে যাইতে দেয় না, কিছু আছে যেমন হচ্ছে আমরা বলি লাইসোজোম স্টেবিলাইজার, যেটা হচ্ছে মেমব্রেনকে ভাঙতে দেয় না, এই যে মেমব্রেনটাকে ভাঙতে দেয় না। আবার কিছু ভেঙে যেতে সহায়তা করে, সেটা হচ্ছে লাইসোজোমাল লেবিলাইজার। ঠিক আছে, আমরা একটু পড়বো, এক্সাম্পল আছে, এক্সাম্পল দেখে রাখবো। সো ভেঙে গেলে কি হয়, তখন হচ্ছে সম্পূর্ণ কোষকে ধ্বংস করে ফেলে। এখন এটা নর্মালি কখন ভাঙে, নর্মালি ভাঙে হচ্ছে এই কোষটা ধরো হচ্ছে আমার প্রয়োজন নাই, এই কোষটা আমার কি নাই, প্রয়োজন নাই, অকেজীয় কোষ। এই কোষ থেকে আমি বা এই কোষের একটা ডে লিমিট হয়ে গেছে, এটা আমার কোনো কাজে আসতেছে না, তখন এটাকে তো আমাকে শেষ করতে হবে, এই কোষটাকে তো আমাকে বাদ দিতে হবে। সো বাদ দেওয়ার সময় দেন এটা যায় এই কোষটাকে নর্মালি এটাকে ধ্বংস করে, সেটাকে বলা আমরা হচ্ছে কি অটোফ্যাগি। সেটাকে কি বলি, অটোফ্যাগি। এখানে কথাগুলো বলা আছে যে তীব্র খাদ্যাভাবের সময় যখন আমি অনেকক্ষণ খাবো না, তখন এই প্রাচীরটা ফেটে যায়,
তখন হচ্ছে কি করে, এই এনজাইমটা বের হয়ে যায়, এনজাইম বের হয়ে গেলে যা করা তা করবে, সে অঙ্গাণুগুলোকে বিনষ্ট করে ফেলে, এটাকে বলা হয় অটোফ্যাগি। আচ্ছা, আর সমস্ত কোষকে সেটা যখন করবে তখন সেটাকে বলা হয় অটোলাইসিস। আচ্ছা, এই জন্য আত্মঘাতী থলিকা বলা হয়। এগুলো তোমরা পারো, তারপর একটু দেখাচ্ছি জাস্ট। আর তারপর ক্যারাটিন সৃষ্টি করে, তারপর হচ্ছে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এখন এভাবে যদি ধ্বংস হয়, একটার পর একটা ধ্বংস হয়ে থাকে, আলটিমেটলি আমার হচ্ছে অনিয়ন্ত্রিত এই তোমার সেল ডিভিশন চলে যাবে, মাইটোসিস, তখন ক্যান্সার সৃষ্টি হবে। হ্যাঁ, তারপর টিস্যু বিকলনকারী ফসফেটাস এনজাইম, আমরা এই এনজাইমের নামটা মনে রাখবো। এরপর হচ্ছে শুক্রাণু লাইসোজোম। দেখো লাইসোজোম থেকে একটা এনজাইম নিঃসৃত, সেটা হচ্ছে কি হায়ালিউরোনিডেস, হায়ালিউরোনিডেস। তাহলে লাইসোজোম মানে শুক্রাণু লাইসোজোম নিঃসৃত একটা এনজাইমের নামটা কি, হায়ালিউরোনিডেস, এই নামটা আমরা মনে রাখবো। আচ্ছা, এই তো এখান থেকে দেখো ম্যাক্সিমাম কিন্তু বোঝা যায়, দু একটা ইনফরমেশন হয়তো একটু প্যাচ লাগতে পারে, সেটা আমরা ক্লাসের মাধ্যমে সলভ করার চেষ্টা করতে ইনশাল্লাহ। এবার আসো মাইটোকন্ড্রিয়ার কাজ। তো মাইটোকন্ড্রিয়া বলতে আমরা জানি যে এটিপির সাথে রিলেটেড। এটিপি কি, মানে শক্তি উৎপাদন, এই যে শক্তি উৎপাদন করে, নিয়ন্ত্রণ করে, খুবই কমন একটা বিষয়। হ্যাঁ, এরপরে কি আছে, এখানে কি কি সংগঠিত হয় একটু ভালো করে পড়বা। যে ক্রেবস চক্র, ক্রেবস চক্রের সাথে তো আমার শক্তি রিলেটেড, ইলেকট্রন ট্রান্সপোর্টার এটার সাথেও রিলেটেড, আবার অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটার সাথেও আমার কি শক্তি উৎপাদন রিলেটেড। এরপরে নিজস্ব কি আছে, ডিএনএ আরএনএ আছে। এখন এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আমরা যখন প্রিভিয়াস একটা ক্লাসে দেখছি, সেটা হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে আদিকোষের রাইবোজোম হচ্ছে কি 70s, প্রকৃত কোষের ক্ষেত্রে কত 80s। কিন্তু প্রকৃত কোষের তাদের পার্সোনাল কিছু ডিএনএ আছে, তাদের পার্সোনাল কিছু রাইবোজোম আছে। সো পার্সোনাল রাইবোজোমগুলো কিরকম হয়, 70s হয়, মানে আদি প্রকৃতির হয়। এটা একটু মাথায় রাখবা তোমরা। এখানে পার্সোনাল ডিএনএ আছে, আরএনএ আছে, আবার পার্সোনাল রাইবোজোমও আছে। সো রাইবোজোমগুলোর কেমন, মানে প্রকৃতি কেমন, সেটা হচ্ছে 70s রাইবোজোম, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এরা সংশ্লেষ করে প্রোটিন, আবার হচ্ছে কি করে স্নেহ বিভাগে সহায়তা করে। আচ্ছা, ক্যালসিয়াম পটাশিয়াম ইত্যাদি পরিবহন করে। শুক্রাণু, এই দেখো শুক্রাণু ডিম্বাণু আবার চলে আসে, শুক্রাণু ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে, অথবা এটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে গঠনে সহায়তা করে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব ঠিক রাখে, এটা হচ্ছে পূর্ব নির্ধারিত মৃত্যু। এখন পূর্ব নির্ধারিত মৃত্যু এটা কিভাবে নিয়ন্ত্রণ করে, অ্যাপোপ্টোসিস এই শব্দটা আমরা যখন দ্বিতীয় অধ্যায়ে কোষ বিভাজন পড়বো, তো কোষ বিভাজনে এই শব্দটা আছে, অ্যান্ড অ্যাপোপ্টোসিস নেক্রোসিস এই দুটি শব্দ। সো এখানে যে অ্যাপোপ্টোসিস সেটা কি নিয়ন্ত্রণ করতেছে, মাইটোকন্ড্রিয়া, তাই না, মাইটোকন্ড্রিয়া। এখন এই অ্যাপোপ্টোসিস কিভাবে নিয়ন্ত্রণ করে, ধরো কোষটা যখন অকেজো, আমার কোষ কোনো ফাংশনে আসতেছে না, আমার দরকার নেই, তো ওই কোষটা প্রোটিন করবে, রিলিজ করবে, যেগুলো হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার বাইরে আইসা মাইটোকন্ড্রিয়ার লেয়ারটাকে কি করবে, ছিদ্র করে ফেলবে। তো মাইটোকন্ড্রিয়ার লেয়ার যখন ছিদ্র করে ফেলবে, তখন এখান থেকে এনজাইম বের হবে, কিছু এনজাইম বের হবে। ওই এনজাইমগুলো কি করবে, একটা নির্দিষ্ট ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে এই কোষটাকে ধ্বংস করে ফেলবে। সো এটা জেনেটিকভাবে নিয়ন্ত্রিত হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, যে পূর্ব নির্ধারিত মৃত্যুকে নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে রক্তকণিকা, হরমোন, এইগুলো পড়বা, তারপর হচ্ছে এগুলো একটু দেখবা জাস্ট। এরপর আসে পরে কি আছে, এই তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমরা অলরেডি অনেক কিছু পড়ে ফেলছি, যেমন হচ্ছে এই যে প্রোটিন সংশ্লেষিত হয় এটা পড়ছি, তারপর হচ্ছে হরমোন, গ্লাইকোপ্রোটিন, ভিটামিন, স্টেরয়েড ইত্যাদি সংশ্লেষিত হয়, এটা দেখবো। এটা হচ্ছে মসৃণ, আর এটা হচ্ছে অমসৃণ। আমরা বলছিলাম যে অমসৃণ থেকে হচ্ছে প্রোটিন, আর মসৃণ থেকে হচ্ছে লিপিড, বিশেষ করে লিপিড। এরপরে এগুলো একটু দেখে রাখবো যে এগুলো সংশ্লেষিত হয়, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট জায়গা। তারপরে রাইবোজোম এবং গ্লাইকোজোমের দ্বারক হিসেবে কাজ করে। এরপর হচ্ছে কোষপ্রাণ সেলুলোজ তৈরি করে, বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। এই যে পরিবহন তন্ত্র, এটাকে পরিবহন তন্ত্র নামে আখ্যায়িত করে, এটা আমরা আগে বলছি এটা কিভাবে পরিবহন তন্ত্র। আরেকটা পরিবহন তন্ত্র কে, সেটা হচ্ছে গলগি বডি। এরপর হচ্ছে আর কি লাগবে এখানে, আচ্ছা এগুলো পড়লেই হবে এখান থেকে, এখানে আর তেমন কিছু না। আর হচ্ছে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, একটু দেখবা, লিপিড প্রোটিনের অন্তর্বাহক, বাস। এরপরে আসো, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট মানে সালোক সংশ্লেষণ সাথে রিলেটেড। আচ্ছা, এখানে আর কি কি আছে দেখো, যে কোষের রান্নাঘর বলা হয়, কোষের রান্নাঘর। কারণ হচ্ছে এখানে শর্করা জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে তৈরি হয়। আমরা জানি সালোক সংশ্লেষণ মানে কি, তো এখানের সাথে শর্করা জাতীয় খাদ্য প্রচুর পরিমাণে তৈরি হয়, এই জন্য একে বলা হয় কি, জাতীয় শর্করা জাতীয় খাদ্যের কারখানা। আর কি আছে, সূর্যালোক তো অবশ্যই লাগবে সালোক সংশ্লেষণের জন্য। এটা কি করে তখন, আচ্ছা এডিপিকে এটিপিতে রূপান্তর করে ফটোফসফোরাইলেশনের মাধ্যমে, আলোর উপস্থিতিতে। এখন এটাকে বলা হয় রূপান্তর অর্গানো, লিখছি না এখানে, এই তো আছে। এটাকে বলা হয় শক্তি রূপান্তর অর্গানো। এখন কোয়েশ্চেন আসতে পারে যে
ক্লোরোপ্লাস্ট কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? সৌরশক্তি বা আলোক শক্তিকে তখন রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, ঠিক আছে, বা গতি শক্তিতে রূপান্তর করবে। এরপরে কি আছে যে ফটো রেসপিরেশন সম্পন্ন হয়, তারপর হচ্ছে এই প্রোটিন নিউক্লিয়াস তৈরি করে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, এটা একটু ভালো করে বলবো, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে সৌরশক্তিকে জৈবিক শক্তিতে অথবা সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, ঠিক আছে, এটা একটু পড়বা বাস। এরপরে কি আছে ক্রোমোজোমের কাজ, ক্রোমোজোম হচ্ছে কি বংশগতির ধারক বাহক, বংশগতির ধারক বাহক। এখন যদি বলে বংশগতির আণবিক ভিত্তি কি, বংশগতির রাসায়নিক ভিত্তি কি, তখন চেঞ্জ হবে, এটা আমরা দেখাবো। আপাতত এটা একটু দেখো যে বংশগতির ধারক বাহক হচ্ছে ক্রোমোজোম। অভিব্যক্তির মূল উপাদান, অভিব্যক্তির মূল উপাদান। এখন অভিব্যক্তি কি? অভিব্যক্তি হচ্ছে বাহ্যিক এক্সপ্রেশন অফ প্রোটিন। কি বললাম? বাহ্যিক এক্সপ্রেশন অফ প্রোটিন। এটা আবার কেমন? ওই যে আমরা প্রোটিন পাথে পড়ছিলাম না, প্রোটিন পাথে যে প্রোটিন প্রোডাকশন বন্ধ হয়, এই প্রোটিন প্রোডাকশন আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা যারা কোষ বিভাজন ভালো করে পড়ছি ওইখানে জানি যে ক্রসিং ওভার ঘটে মিওসিসের ক্ষেত্রে। মাইটোসিসের ক্ষেত্রে কি কোনো ক্রসিং ওভার আছে? উত্তর হচ্ছে না। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে যে আমার নতুন জেনারেশন উৎপন্ন হচ্ছে ওইটা কেমন? এটা হচ্ছে হুবহু মাতৃ উদ্ভিদের মতো। আর মিওসিসের ক্ষেত্রে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ কি অনেক বেশি না, এত বেশি না, হামরি না, তবে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, বাট বাহ্যিক কিছু এক্সপ্রেশন চেঞ্জ হয়। এখন চেঞ্জটা কিভাবে হয়? ওই যে ক্রসিং ওভারের মাধ্যমে, তো আবার হচ্ছে মিউটেশনের মাধ্যমে হয়, মিউটেশনের মাধ্যমে। সো এই যে ভিতরে ভিতরে চেঞ্জ হয়, এই ভিতরে ভিতরে চেঞ্জকে বলা হয় পরিব্যক্তি। কি বলা হয়? পরিব্যক্তি। এবং এই ভিতরে ভিতরে চেঞ্জ হওয়ার কারণে বাহ্যিকভাবে যে পরিবর্তন আসে সেটাকে বলা হয় অভিব্যক্তি। তাহলে এই অভিব্যক্তির মূল উপাদান হচ্ছে কি? ক্রোমোজোম। অভিব্যক্তির মূল উপাদান কি? ক্রোমোজোম, মনে থাকবে। আর পরিব্যক্তি হচ্ছে সেটা মেইনলি হচ্ছে ডিএনএ। পরিব্যক্তির মূল উপাদান তখন সেটা কি হবে? ডিএনএ হবে। আচ্ছা, কোষ বিভাজনের প্রত্যক্ষ ভূমিকা পালন করে, হ্যাঁ। তারপর হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে এমআরএনএ। তারপরে আর কি কি আছে? জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে। জীবনের ব্লুপ্রিন্ট। তো এখানে দেখো জীবনের ব্লুপ্রিন্ট শব্দটা কি? জীবনের। তো জীবনের না থাকা এখানে থাকতে পারে যে মাস্টার ব্লুপ্রিন্ট, শুধু ব্লুপ্রিন্ট, মাস্টার মলিকুলার ব্লুপ্রিন্ট, এরকম থাকতে পারে। যখন মাস্টার শব্দ অ্যাড হবে তখন কিন্তু ক্রোমোজোম হবে না, তখন সেটা ডিএনএ হয়ে যাবে। যখন জীবনের থাকবে বা আচ্ছা এখানে ভুল হয়েছে, জীবের না, জীবের ব্লুপ্রিন্ট, এটা জীবনের হবে, জীবনের 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 তো মেবি না, জীবনের ব্লুপ্রিন্ট। আচ্ছা, তারপর বংশগতির ভৌতভিত্তি। বংশগতির ভৌতভিত্তি কোষ বিভাজনের নিয়ামক হিসেবে কাজ করে। তাহলে কোষ বিভাজনের নিয়ামক বংশগতির ভৌতভিত্তি কি হবে? ক্রোমোজোম। তারপর হচ্ছে এই তো লিঙ্গ নির্ধারণের সাথে সরাসরি জড়িত। যাক, এটা একটু পড়বো। আশা করি মানে আজকে লেকচারের মাধ্যমে হয়তো তোমাদের কিছুটা সহজ হইতেছে। আমি জানি না, তোমরা আমার জানাও যে আসলে এরকম ক্লাসগুলো দিচ্ছি, ক্লাসগুলো কেমন এফেক্টিভ হচ্ছে, তোমাদেরকে আদৌ এটা হেল্প হচ্ছে কি না, বা তোমাদের ভবিষ্যতে আর কি কি তোমাদের চাহিদা যে আমরা এরকম চাই, এটা একটু জানাও, ঠিক আছে? তাহলে হয়তো আমাদের রেসপন্স করতে সহজ হবে। এরপর হচ্ছে পারক্সিজমের কাজ, এগুলো একটু পড়বো। এটা একটু ভালো করে বলবো যে কোষ গবের কাজ, এখান থেকে মেডিকেল অলরেডি কোশ্চেন চলে আসছে পিএইচ সম্পর্কে, পিএইচ রক্ষা করে। তো আবার হচ্ছে এই যে কোষরস ধারণ করে, কোষরস ধারণ করে আবার রসস্ফীতি, এগুলো একটু দেখে রাখবো। আচ্ছা, সেন্ট্রোলের কাজ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেন্ট্রোলের কাজ এখানে একটু সমস্যা আছে, সমস্যা বলতে মানে কনফিউশনের জায়গা, অনেকে এটা ভুল করে, আমি একটু দেখাই দিই। এ দেখো শুক্রাণুর সাথে রিলেট আছে, আমরা প্রথমেই বলছিলাম যে শুক্রাণু লেজ গঠন করে, শুক্রাণুর সাথে 3টা অর্গান রিলেটেড, আমাদের বইগুলোতে দেওয়া আছে। এরপর এখানে সমস্যাটা কি হয়? এটা হচ্ছে মাকু যন্ত্র গঠন করে। তো আরেক জায়গায় তুমি পাইবা যে মাকুতন্ত্র, মাকুতন্ত্র, এটা মাকুতন্ত্র দেওয়া আছে, আরেক জায়গায় হচ্ছে মাকু যন্ত্র। তাহলে সেন্ট্রিওল হচ্ছে মাকুতন্ত্র গঠন করে, আরেকটা সেটা কোষীয় কঙ্কাল, সেটা অর্গানস না, কঙ্কাল, সেই কোষীয় কঙ্কাল হচ্ছে মাকুতন্ত্র, মাকু যন্ত্র গঠন করে। সো কোষীয় কঙ্কাল আমরা জানি 3টা আছে, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওইখানে একটা হচ্ছে মাকুযন্ত্র গঠন করে, এটা ভালো করে মনে রাখবা। তাহলে এখানে মাকুযন্ত্র তন্ত্র এটা একটু ভালো করে দেখবা, এটা যেন ভুল না হয়। এরপর হচ্ছে কোষ বিভাজনে সহায়তা করতেছে, ওকে ফাইন। এই সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি করে, বাস এটা একটু দেখবো। এটা যেন ভুল না হয়, এটা একটু দেখে রাখবো। এরপরে কি আছে? আচ্ছা, এই যে অ্যাক্রোজোম, এই স্লাইডটা দিছি একমাত্র অ্যাক্রোজোমটা দেখানোর জন্য। এটা হচ্ছে অ্যাক্রোজোম, আর এটা হচ্ছে আমার আর টেইল অংশ। টেইল অংশের ভিতরে দেখো যেটা হচ্ছে ফ্লাজেলাম, ফ্লাজেলাম সিঙ্গেল হচ্ছে ফ্লাজেলাম, বহুবচন হচ্ছে ফ্লাজেলা।
তো এই ফ্লাজেলাম একটা অংশ, সেটা হচ্ছে এরকম। এখন ফ্লাজেলামের কাজটা কি, এই টেলের কাজটা কি, সেটা হচ্ছে যে এরকম ভাবে মুভমেন্ট হয়, মুভমেন্ট হওয়ার মাধ্যমে শুক্রাণুকে সামনের দিকে চলে যেতে সহায়তা করে এরকম। তো আমাদের তাহলে এটা পাচ্ছি কোথায়, শুক্রাণুতে পাচ্ছি হচ্ছে আমাদের ফ্লাজেলাম। আবার কিছু আছে সিলিয়া, ফ্লাজেলামের সাথে সিলিয়া কাছাকাছি অনেকটাই মিল, সিলিয়া। হ্যাঁ, এই সিলিয়া কোথায় পাওয়া যায়, শ্বসনতন্ত্রে পাওয়া যায়। শ্বসনতন্ত্র বা আমাদের শ্বাসনালীতে আমরা যখন বিভিন্ন আমাদের বায়ুর সাথে যখন বিভিন্ন পদার্থ যায়, ওইগুলো থেকে প্রোটেকশন দেয় হচ্ছে মূলত সিলিয়া। হ্যাঁ, তো এটা একটু দেখবো। আর হচ্ছে আর কি আছে, এই তো আজকে মূলত চেষ্টা করেছি যে প্রথম অধ্যায়ের অনেকে এটা মুখস্থ করে, অনেকে না বুঝে মুখস্থ করে, যার কারণে অনেকটা ভুল হয়। আমি চেষ্টা করেছি সেটা যেন যতটুকু পারা যায় এটাকে বোঝার বা বোঝানোর, আমরা যেন সেটাকে সহজে মনে রাখতে পারি, পরীক্ষার জন্য ভালো আনসার করতে পারি। আশা করি কিছুটা হলে উপকৃত হইছ, কতটা উপকৃত হইছ একটু কষ্ট করে জানায়ও। আর এরকম ঠিক আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা পরবর্তী লেকচারে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।